মোদি মানে একটা ব্যবসায়ী নেতা, আর দিদি মানে মানুষের হাসি ফোটানো নেত্রী। পুরানো এবং অভিজ্ঞ নেতা, দীর্ঘদিন ধরে প্রধানের পদ সামলেছেন। সেই অভিজ্ঞতা থেকে স্থানীয় নেতাদের কি পরামর্শ দেবেন? রাজনীতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের বা নেতৃত্বদের পরামর্শ দেবে এই যে, মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষকে ভালোবেসে রাজনীতিতে প্রতিহিংসা নয়, মানুষের কাছে যাও, উন্নয়নের কথা বলো, কাজ করো। সেখানে দাঁড়িয়ে এই মানসিকতা নিয়ে যদি নেতারা চলতে পারেন বা কর্মীরা যদি চলতে পারেন, নিশ্চয়ই মানুষ সেই দলের কাছে থাকবে। উন্নয়নের সাথে সাথে মানুষের ব্যবহারে, মানুষের পরিচয়, সেই সূত্রে দিদির ব্যবহারের সাথে সাথে আমাদের ব্যবহারটুকু যদি সেই মতোভাবে দিদির মতো করে যদি আমরা চলতে পারি, এই দলকে মানুষ ভালোবেসে নেবে। এলাকায় কি কি উন্নয়ন হয়েছে আপনার মতে, আর কি কি উন্নয়ন হলে ভালো হতো? 2011-তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ধারাবাহিকভাবে তিনি ডেভেলপমেন্টের দিকে যখন তাকিয়েছিলেন, সাথে সাথে এনআরজি প্রকল্পও সেই সময় মানে দুর্বার গতিতে চলার মতো অবস্থার জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সবসময়ের জন্য একটা প্রথম, মানে সারা ভারতবর্ষের ভিতরে প্রথম হতেন। তার মানেই এই কর্মসূচিতে আমরা যথেষ্ট পরিমাণ রাস্তাঘাট ডেভেলপমেন্ট করতে পেরেছিলাম। পরবর্তী পর্যায়ে থেকে দিদির পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর থেকে যে সকল কাজকর্মগুলো ধারাবাহিকভাবে হয়ে এসছে, সেই সকল কাজকর্মগুলোর মাধ্যম থেকে আমরা ইটের রাস্তা থেকে শুরু করে ঢালাই রাস্তা, এখন প্রায় অধিকাংশ সব ঢালাই রাস্তা, মাটির রাস্তা খুব কমই আছে। তো দিদির এই যে পথশ্রী প্রকল্প আসার পর থেকে যেভাবে ডেভেলপটা শুরু হয়েছে, একটা অকল্পনীয়, মানে উন্নয়নের ঝড় উঠেছে বর্তমান সরকারের, উন্নয়নের ঝড়। সেই ঝড়ে আমরা এতটাই এগিয়ে গেছি যে সেখানে দাঁড়িয়ে আমাদের মাটির রাস্তা দেখতে গেলে দূরবীন দিয়ে দেখার মতো। পথশ্রী প্রকল্পের যে চতুর্থ পর্ব চলছে, এই চতুর্থ পর্বের মধ্যে আমার বর্তমান 3টে কাজ যথাযথভাবে চলছে, কন্ট্রাক্টররা অলরেডি কাজ শুরু করেছেন। সেগুলো একেবারে গ্রামের রাস্তায়, মেন রাস্তাগুলো সবটাই একরকম ঢালাই হয়ে গেছে, সেই সকল গ্রামের রাস্তাগুলো কাজ হচ্ছে। এছাড়া নদীবাঁধের যে পরিস্থিতি ছিল, মানে আগে বলতো যে একটা সাপ যেমন ভাবে একটা রাস্তার উপরে চলাচল করে, একটা মানুষের পা দেওয়া রাস্তা বলতে ওই 1-1.5 ফুট 2 ফুটের রাস্তার মাথা ছিল। আজকের দিনে নদী রাস্তার মাথা হয়েছে 10 থেকে 12 ফুট, তার উপরেও ঢালাই রাস্তা, ইটের রাস্তা তো হয়েই আছে। এছাড়াও আমাদের রায়মঙ্গল নদী, বৃহত্তর ইতিহাসের পাতায় লেখা আছে রায়মঙ্গল নদী, সেই রায়মঙ্গলের ঢেউ প্রত্যেক বছরেই যে ঝড় ঝঞ্ঝা হতো, তাতে করে প্রায় নদীবাঁধ ভাঙতো। এখন আর সেই নদীবাঁধ ভাঙনটা নেই, তবে কিছু কিছু জায়গাতে ভাঙন আসে যখন আয়লা থেকে শুরু করে, বুলবুল থেকে শুরু করে, ইয়াস থেকে শুরু করে এই ধরনের ব্যাপক ঝড় যখন গনমুখী আসে, তখন সে রোধ করা দায় হয়ে পড়ে। তবু আমরা অনেকটা ব্লক ফেসিং করেছি, কিছু প্রপোজাল দেওয়া আছে রায়মঙ্গলের সাইটে, যেটা ভাঙন অবস্থার মধ্য থেকে যেটা রিংবাদ হয়েছিল, আবার ব্লক ফেসিং হয়েছিল, সেগুলো আবার ধস নেমে যাচ্ছে, সেগুলো আবার প্রপোজালও আমরা দিয়েছি। যাই হোক, সার্বিকভাবে প্রায় আমরা 80-90% ডেভেলপমেন্টে আমরা এগিয়ে আছি। কিছুদিন আগে রাজ্যসভায় বাজেট পেশ হলো, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি করা হলো। এই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি করার ফলে মা বোনদের মুখে হাসি ফুটলো। এটাতে কি ভোটের বাক্সে কোনো প্রভাব ফেলবে? মানে প্রধানমন্ত্রী তিনি মিথ্যা ভাষণ দিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা করেন, আমাদের যদি উন্নয়নের জোয়ার দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসার চেষ্টা করেন। তো সেখানে দাঁড়িয়ে যেমন ডেভেলপমেন্ট, সার্বিকভাবে ডেভেলপমেন্ট হয়েছে, তেমনি ব্যক্তি প্রকল্প কর্মসূচি গ্রহণের জায়গায় দাঁড়িয়ে যে 1000 টাকা এবং 1200 টাকা যেটা ছিল, সেটা আজকের দিনে তিনি 500 টাকা যোগ করার পরে যে 1500 টাকা এবং 1700 টাকা হওয়ার পরে যথাযথভাবে সেই টাকা ঢোকা শুরু হয়েছে। এলাকার মায়েদের এক কথাতে এখন উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা যখন মিটিংয়ে যাচ্ছি, আমাদের বক্তব্য কোনো কিছু বলার আগেই বলছে আর বক্তব্য দেওয়ার দরকার নেই, দিদি আমাদের জন্য করে দিয়েছেন, দিদি আমাদের ভগবান, দিদি আমাদের দেবী, দিদিকে ছাড়া আমরা আর কাউকে চিনি না। মোদি আর কে? মোদি সারা জীবন ধরেই শুধু গ্যাস থেকে শুরু করে 15 লক্ষ টাকা থেকে শুরু করে 2 কোটি চাকরি থেকে শুরু করে সবটাই বলে এখনো কোনো বাস্তবে আসেনি। মোদি মানে একটা ব্যবসায়ী নেতা,
আর দিদি মানে মানুষের হাসি ফোটানো নেত্রী, অতএব দিদিকে আমরা চাই। এটা মানুষের মনে মনে একদম মানে প্রত্যেকটা মায়েদের মনে গেঁথে গেছে। 2026 সামনেই গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট। আপনি একজন অভিজ্ঞ নেতা, সেই অভিজ্ঞ নেতার অভিজ্ঞতা থেকে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? প্রস্তুতি বলতে অ্যাকচুয়ালি আমাদের দলের সুপ্রিমো বলি আর যাই বলি না কেন, এখন যুব আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি যে সকল কর্মসূচিগুলো আমাদেরকে আইপ্যাকের মাধ্যম থেকে বা এবির মাধ্যম অফিস থেকে যে ধরনের নির্দেশিকা আসছে, আমরা সেই নির্দেশিকা অনুযায়ী সার্বিকভাবে আমরা যথাযথভাবে প্রত্যেকটা বুথ ভিত্তিক, কিছুদিন আগে এই এসএআর নিয়ে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল, সেই এসএআর এর পরিপ্রেক্ষিতে যে ধরনের নিয়মকানুনগুলো উনি আমাদেরকে নির্দেশ দিলেন যে প্রত্যেক বুথের থেকে BLO2 হিসেবে BLA2 কে নির্বাচিত করে, সেইভাবে এসআইআর এর জায়গায় দাঁড়িয়ে যদিও কিছু মানুষ বিপদের সম্মুখীন হয়েছে, তবুও আশা করছি তারা উতরে যাবে। অনিমেষ মণ্ডল, যিনি দক্ষিণ চট্টগ্রাম জেলার উপাধ্যক্ষ, যেহেতু আমাদের সভাপতি হয়নি বলে উনি কনভেনার হিসেবে দায়িত্বে ছিলেন, তিনিও এসে মোটামুটি ওই উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম অনুযায়ী যে সারাদিনে 4টে থেকে 5টা মিটিং করা হয়েছিল, তাতে যে মানুষের ঢল নেমেছিল, শেষে একটা যে জনসভা এখানে করতে হয়, সেই জনসভাতে প্রায় 3 থেকে 4 হাজার মানুষের উপস্থিতিতেই প্রমাণ করে দেয়। এবং দিদির উন্নয়নের পাঁচালী সম্পর্কিত বিষয়ে যে ধরনের বক্তব্য রাখার কথা বলেছিল, সে বাংলার বাড়ির থেকে শুরু করে নিয়ে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে নিয়ে, আর অন্যদিকে এসআইআর এর বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ, সেখানে দাঁড়িয়ে মানুষের একটা ভালো রকম ভাবে আগামী 26-এর নির্বাচনে একটা ভালো ফলপ্রসূ রেজাল্ট হবে, এটা আমি আমার আঞ্চলিক গ্রাম পঞ্চায়েতের আমি সেটা উপলব্ধি করেছি, যেহেতু দলীয়ভাবে সাংগঠনিক সভাপতি। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমতলী অঞ্চল একটা ভালো রেজাল্ট করবে। গত 21-এর বিধানসভাতে যে রেজাল্ট হয়েছিল, তার থেকে আশা করছি অনেক ভালো রেজাল্ট আগামী 2026-এর নির্বাচনে হবে। এটা আমরা সাধারণ মানুষের হাসি মুখ থেকেই আমরা অনুভব করতে পারছি। আপনার নাম? আমার নাম রঞ্জন কুমার মণ্ডল, দলীয়ভাবে তৃণমূল দলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েতের উপপ্রধান। ধন্যবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।